ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অসীমাম স্টাডিজ। আমার অসীমাম স্টাডিজের আজকের আলোচনার বিষয় সিবিএসই বোর্ড সিলেবাসভুক্ত একাদশ শ্রেণীর গল্প সৈয়দ মুজতবা সিরাজ রচিত ভারতবর্ষ। এ ভারতবর্ষ কিন্তু আমাদের দেশ ভারতবর্ষ নয়, আমাদের দেশের মানুষের যে কালচার, সেই সনাতন কালচার নিয়েই কিন্তু এই ভারতবর্ষের আলোচনা। প্রথমেই আসি লেখক পরিচিতি সম্পর্কে, অর্থাৎ সৈয়দ মুজতবা সিরাজ সম্পর্কে। জন্ম মুর্শিদাবাদের খোসবাসপুরে 1930 খ্রিস্টাব্দের 14ই অক্টোবর। পিতার নাম সৈয়দ আব্দুর রহমান ফেরদৌসি, মাতা আনোয়ারা খাতুন। ছদ্মনাম ইবলিশ, শ্রীমুকুল ও শ্রীকান্ত রায়। এই সৈয়দ মুজতবা সিরাজ কিন্তু বর্ধমান জেলার গোপালপুরের মুক্তকেশী বিশ্ববিদ্যালয় থেকে 1946 খ্রিস্টাব্দে ম্যাট্রিক পাশ করেন। ছাত্রাবস্থাতেই কৃষক সমিতিতে যোগদান করেন। এই যে সৈয়দ মুজতবা সিরাজ বিভিন্ন পুরস্কারে ভূষিত হয়েছেন, বিভিন্ন পুরস্কার পেয়েছেন। তিনি কবিতা দিয়েই তার সাহিত্য জীবনের শুরু, কবিতা দিয়েই তার সূত্রপাত হয়েছে এই লেখালেখির। তিনি বিভিন্ন রকমের পুরস্কার পেয়েছেন। সাহিত্যে অবদানের জন্য তিনি পেয়েছেন বোয়ালকা পুরস্কার, অর্থাৎ অলিক মানুষের পুরস্কার। এছাড়া পেয়েছেন বঙ্কিম পুরস্কার, সাহিত্য একাডেমি পুরস্কার। অমর্ত্য প্রেমকথার জন্য দিল্লি বিশ্ববিদ্যালয় নরসিং দাস স্মৃতি পুরস্কার প্রদান করেছেন। এছাড়াও বিভিন্ন ধরনের পুরস্কার পেয়েছেন কিন্তু এই সৈয়দ মুজতবা সিরাজ। এবারে আসি সৈয়দ মুজতবা সিরাজের লেখা ভারতবর্ষ গল্প সম্পর্কে। এই সৈয়দ মুজতবা সিরাজ ভারতবর্ষ গল্পে যেটা বলেছেন, সেটা আমাদের সনাতন ধর্মের যে আলোচনা বা ধর্ম নিয়ে যে আমাদের কুসংস্কার রয়েছে বা মানুষের মধ্যে যে ভেদাভেদ সৃষ্টি রয়েছে, সেটা সম্পর্কে এই ভারতবর্ষ গল্পের মধ্যে তুলে ধরেছেন লেখক সৈয়দ মুজতবা সিরাজ। পিচের সড়ক বাঁক নিয়েছে যেখানে, সেখানেই গড়ে উঠেছে একটা বাজার। সেই বাজারের পিছনে গ্রাম, ঘন বাঁশবনে ঢাকা। গ্রামে বিদ্যুৎ নেই, কিন্তু যেখানে বাজারটা গড়ে উঠেছে সেখানে বিদ্যুৎ আছে। যখন কিনা কাঁচা রাস্তা ধরে সবুজ ঝোপের ফাঁকে এগিয়ে আসে কোনো যুবক বা যুবতী, পরনে যা পোশাকটা আমেদাবাদের কারখানায় তৈরি, কিন্তু বাজারে বিদ্যুৎ আছে। 3টে চায়ের দোকান, 2টো সন্দেশের, 3টে পোশাকের, একটা মনোহারির দোকান, 2টো মুদিখানার দোকান, একটা আড়ত আছে, একটা হাস্কিং মেশিন আছে। এই নিয়ে কিন্তু এখানকার মানুষের বাজার। চারপাশের যে গ্রামগুলো আছে, সেই গ্রামের মানুষজন আসে এখানে, মানে এই বাজারে তাদের প্রয়োজনীয় জিনিসপত্র কেনার জন্য। যে সময়ের কথা লেখক সৈয়দ মুজতবা সিরাজ বলছেন, সেই সময়টা ছিল শীতকাল। যেহেতু ফাঁকা জায়গা, ওই বাজারের ওই কয়েকখানি দোকান, তাই হু হু করে বাতাস আসছিল। হঠাৎ করে আকাশটা ধূসর হয়ে উঠল এবং কালো মেঘে ছেয়ে এলো। বৃষ্টি শুরু হয়ে গেল, হালকা বৃষ্টি শুরু হলো। তারপর আর বাংলার এমনিতেই খুব জাঁকালো, কিন্তু এই বৃষ্টির জন্য শীত আরও কিন্তু বেড়ে গেল, ধারালো হলো। ভদ্রলোক বলে, এই সময় বৃষ্টি শুরু হলো, ভদ্রলোকরা এই বৃষ্টিকে বলে পৌষে বাদলা, ছোটো লোকে বলে ডাওর। আর বৃষ্টির সঙ্গে যদি বাতাস থাকে, ঝোড়ো হাওয়া থাকে, তাকে বলে ফাঁপি। সেবার সেই আবহাওয়া হয়ে পড়ল ফাঁপি, অর্থাৎ এদিকে বৃষ্টি, অন্যদিকে বাতাস। জমি থেকে ধান তোলা হয়নি তখনও, ধানগুলো পেকে আছে। এই বৃষ্টিতে ধান নষ্ট হচ্ছে, তাই গ্রামের চাষাভুষো মানুষজন, অর্থাৎ যারা শ্রমিক মানুষ, তারা তো এই জমি জমার কাজ না থাকলে একদম বেকার। তাই তারা তাদের সময়, এই অলস সময় কাটানোর জন্য আসে এই বাজারের মধ্যে, চায়ের দোকানে এসে চা খায় আর সেখানে বসে নানা ধরনের আলাপ আলোচনা করে। সেই আলোচনার মধ্যে বিভিন্ন ধরনের আলোচনা শুরু হয়ে যায়। এখানে যার মনে যা আসে সে তাই বলে, কিন্তু মেজাজে কথায় কথায় তর্ক বাড়ে, মারামারির উপক্রম হয় এবং তর্কের কোনো অপ্রসঙ্গ নেই। যার যা খুশি সে তাই নিয়ে আসে। সেই দুরন্ত শীতের অকাল দুর্যোগে গ্রামের ঘরে বসে তাদের সময় কাটে না, তাই তারা সেখানে আসে সেই উনুনে, অর্থাৎ সভ্যতার ছোট্ট উনুনে হাত পা সেঁকে নিতে। সভ্যতার ছোট্ট উনুন মানে মাটির যে উনুনগুলোর কথা বলা হয়েছে, সেই উনুনে, অর্থাৎ সেই দোকানে আসে চা খেয়ে সময় কাটাতে। সবাই মিলে আলোচনা হয়, বসে বসে চা খায়। অনেকক্ষণ ধরে তারা বারবার চা খায়। দোকানদার তাকে
তাদের চা দিয়েই চায়, কারণ তার ধারণা এই যে ধান উঠলেই সে পয়সা পেয়ে যাবে, বাকি থাকলেও কোনো রকম সমস্যা নেই। এমন সময় তাদের আলোচনা যখন খুব চরমে, ওকে গালি দিচ্ছে, ঈশ্বরকে সবাই গালি দিচ্ছে, ভগবানকে গালি দিচ্ছে, আল্লাহর চোখ নেই, ভগবানের চোখ নেই, এরকম আলোচনা হচ্ছে। এমন সময় এক থুত্তুরে কুঁজো বুড়ি একটা ছোট্ট লাঠিতে ভর করে এসে দোকানে ঢুকলো, চা খেতে বসলো। চা খেয়ে একটা পুটুলি থেকে একটা ছোট্ট কাপড় বের করে সেখান থেকে পয়সা বার করে দোকানদারকে দিল চায়ের দাম স্বরূপ। একজন জিজ্ঞেস করলো, তাদের সবার মনে হলো এই বুড়ি এই বৃষ্টিতে বেরিয়েছে, কবে মরে যাবে। হঠাৎ করে বলে, এই বুড়ি তুমি কোথা থেকে আসছো? বুড়ি তখন উত্তর দিলেন, তোদের তাতে কাজ কী রে? বলে, বুড়ি তুমি এতে বেরিয়েছো কেন? এরকমভাবে বিভিন্ন ধরনের প্রশ্ন করায় বুড়ি কিন্তু সঠিক উত্তর দিতে রাজি হলো না, বা উত্তর দিলেন না এই বুড়ি। এমনি করে হঠাৎ সেই দোকান থেকে বেরিয়ে বুড়ি আস্তে আস্তে সেখানে একটা বট গাছ ছিল, সেখানে গিয়ে বুড়ি চলে গেল। এখানে এরা আলোচনা করতে লাগলো বুড়ি এই বৃষ্টিতে মারা যাবে, অন্য কোথাও গিয়ে সেখানে থাকতে পারতো, কোনো বাংলায় গিয়ে থাকতে পারতো, গাছের কোটরে বুড়ি থেকে গেল, মানে এই বৃষ্টিতে বাদলায় বা ফাঁপিতে বুড়ি মারা যাবে। পরের দিন সকালবেলায় দেখা গেল বুড়ি কিন্তু তখনও যাচ্ছে না, বেলা হয়ে গেছে, যাচ্ছে না। তখন তারা সেখানে গিয়ে খোঁজ করাতে দেখা গেল সেই কোটরের মধ্যে বুড়ি কিন্তু চিৎপাত হয়ে পড়ে আছে। গ্রামের চৌকিদারকে খবর দেওয়া হলো। চৌকিদারকে জিজ্ঞাসা করলেন পুলিশে খবর দেবেন কি না, কারণ তার আত্মপরিচয়, মানে তার পরিচয় জানা নেই, তিনি অপরিচিত একজন ভিখারি, গোছের সবাই তাকে ভিখারি ভেবেছেন। চৌকিদার দাদা এসে বললেন, না না, পুলিশে খবর দেওয়ার কোনো দরকার নেই, অত দূর থেকে পুলিশ আসতে আসতে পচে গন্ধ বেরোবে, সুতরাং তাকে সামনে যে নদী আছে সেই নদীতে ফেলে দিয়ে আসতে। তারা চাংদোলা করে, অর্থাৎ বাঁশের যে চাং তৈরি করা হয়, আমাদের মানুষ মারা গেলে সেই চাঙে করে নিয়ে গিয়ে তাকে নদীতে ফেলে দিয়ে এলো সেই গ্রামের মানুষ। ফেলে দিয়ে আসার পরে তারা বিকেল পর্যন্ত অপেক্ষা করছে সেখানে চিল শকুন উঠছে কিনা, কারণ তাকে খেয়ে শেষ করতে হবে। তার সৎকার করতে পারেনি, না কবর দিয়েছে, নাকি পুড়িয়ে ফেলেছে, বা না জল নেই বলে তারা সেখানে তপ্ত বালির উপরে, সেদিন কিন্তু বৃষ্টি ছেড়ে গেছে বলে রোদ উঠেছে, তাই তপ্ত বালির উপরে ওই মৃতদেহটাকে, অর্থাৎ বুড়ির দেহটাকে ফেলে দিয়ে এসেছে। বিকেল হতে হতে দেখা গেল কয়েকজন মানুষ মিলে সেই বুড়ির মৃতদেহটাকে চাংদোলায় করে নিয়ে আসছে, নিয়ে এসে সেই সড়কের মধ্যে নামানো হলো। তারা প্রথমে লা ইলাল্লাহ এরকম বলছে। তাদের ধারণা বুড়ি মুসলমান, তাই ওইভাবে ফেলে না দিয়ে তাকে কবর দিতে হবে। সেখানে নিয়ে আসা হলে তাদের মধ্যে আবার গোলযোগ বাঁধে, কেউ বলে মুসলমান, কেউ বা বলে হিন্দু। নকরি নাপিত বলে তাকে হরিবোল বলতে শুনেছে, তাকে শ্রীকৃষ্ণ বলতে শুনেছে, বা ঈশ্বরের নাম ধরে ডাকতে শুনেছে। আবার একজন মৌলবী বলে না, কালকে তার কাছ থেকে কলমা পড়তে শুনেছেন তিনি, সময় ছিল না তাই তাকে দেখা হয়নি। এইভাবে তাদের মধ্যে গোলযোগটা এতই চরমে ওঠে যে দুই দিকে প্রথমে চাংটা রাখা হয়েছে, দুই দিকে দুই জাতির লোক, তাদের মধ্যে কেউ বলে কবরে দেবে, কেউ বা বলে পুড়িয়ে ফেলবে। কিন্তু শেষ পর্যন্ত তাদের ঝগড়াঝাটি যখন চরমে ওঠে তখন কিন্তু তারা সেই গণ্ডগোলের মাঝখান থেকে কে কাকে দেবে, মুসলিমরা বলে তারা কবরে দেবে, না এভাবে ফেলতে পারবে না, বুড়ি মুসলমান। হিন্দুরা বলে না, বুড়ি হিন্দু। দুজনের মধ্যে যখন গোলযোগ চরমে ওঠে, হাতাহাতি মারামারিতে পরিণত হবে এরকম অবস্থা। চৌকিদার দাদা তাদের দুজনকেই থামানোর চেষ্টা করে, একবার এদেরকে বলে থামো, একবার ওদেরকে বলে থামো, কিন্তু থামানো যায় না কিছুতেই। গণ্ডগোল যখন চরমে ওঠে, হাতাহাতিতে পরিণত হওয়ার উপক্রম হয়, তখন বুড়ি ওই চাং থেকে উঠে বসে। প্রথমত বুড়ির দেহটা নড়ে ওঠে, সবাই অবাক হয়ে যায়, এবং বুড়ি কিন্তু ওই চাঙের মধ্য থেকে উঠে বসে হিন্দুরা বলে, বুড়ি তুমি মরনি? বলে, তোরা দেখতে পাস না, তোরা মর, তুই মর, এরকম করে বুড়ি তাদের গালাগাল দিয়েছে। আবার বলছে, ও বুড়ি তুমি বেঁচে আছো, তুমি মরনি? আমি মরবো কেন, তোরা মর, এরকম করে গালাগাল দিয়েছে। এবং শেষ পর্যন্ত বলেছে, বুড়ি তুমি হিন্দু না মুসলমান? বলেছে, তোরা চোখে কোড়া, তোরা দেখতে পাস না আমি কি? এই বলে বুড়ি আস্তে আস্তে সেই চাং থেকে উঠে অদৃশ্য হয়ে গেল সেই দূর দিগন্তে। মানে বুড়ি প্রমাণ করে দিলেন যে তিনি কিন্তু কোনো জাত নয়, হিন্দু নয়, মুসলমান নয়,
বা বৌদ্ধ খ্রিস্টান জৈন নয়, তিনি মানুষ, মানুষের পরিচয়ে তিনি পরিচিত। সুতরাং তাকে কবরে দেবে না শ্মশানে নিয়ে যাবে নাকি পুড়িয়ে ফেলবে, সেটা কিন্তু একান্তই তার ব্যাপার, তাতে কিচ্ছু এসে যায় না। তাকে যদি কবরে দেওয়া হয় তাও সে মাটি হয়ে যাবে, যদি পুড়িয়ে ফেলা হয় তাও সেই মাটি হয়ে যাবে। ভারতবর্ষ গল্পে এই যে সনাতন ধর্মের যে আলোচনা, এই আলোচনা নিয়েই এই ভারতবর্ষ গল্পটি এখানে তুলে ধরা হয়েছে। এই বৃষ্টি যে বৃষ্টি হয়েছিল, এই বৃষ্টিটাকে একটা প্রবচন আছে। যদি এই পৌষে বাদলা সম্পর্কে গ্রামে ডাকপুরুষের পুরনো প্রবচন আছে, সেই প্রবচন হলো শনিতে 7, মঙ্গলে 5, বুধে 3, আর সব দিন দিন। অর্থাৎ যদি এই বৃষ্টি শনিবারে শুরু হয় তাহলে 7 দিন থাকবে, মঙ্গলে শুরু হলে 5 দিন থাকবে, বুধবারে শুরু হলে 3 দিন থাকবে, এবং আর অন্য কোনো দিনে শুরু হলে সেদিনকার সেদিনে চলে যাবে। এই বৃষ্টিটা যেহেতু শুরু হয়েছিল মঙ্গলবার, তাই বৃষ্টি কিন্তু শেষ হয়েও বুড়ির সেই দেহটাকে ওই তপ্ত বালিতে, রোদ উঠেছিল তপ্ত বালিতে বুড়ির দেহটাকে রেখে আসা হয়েছিল। বুড়ি পরীক্ষা করে দেখছিলেন যে কী অবস্থা হয় তাদের মধ্যে, তাকে নিয়ে কী আলোচনা শুরু হয় তাদের মধ্যে। এইভাবে বুড়ির দেহটা শেষ পর্যন্ত তারা সৎকারের চেষ্টা করলে বুড়ি কিন্তু নিজেই প্রমাণ করে দিলেন যে তিনি হিন্দু নয়, মুসলমান নয়, তিনি মানুষ, মানুষের পরিচয়ে পরিচিত। তিনি অদৃশ্য হয়ে গেলেন ওই দিগন্তে। এই গল্পটির মধ্যে এই যে সাম্প্রদায়িক মনোভাব সেটা তুলে ধরা হয়েছে। এই সাম্প্রদায়িক মনোভাব আমাদের মধ্যে যাতে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। এই গল্পটি আলোচনা করলাম, তোমাদের কেমন লাগলো জানিও। যদি ভালো লাগে তবে একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও তোমার অন্য বন্ধুদের দেখার জন্য। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদের জন্য অশেষ ধন্যবাদ রইল, ভালোবাসা রইল অফুরন্ত। কী ধরনের ভিডিও পেতে চাও জানিও। পরে আবার অন্য কোনো আলোচনা নিয়ে আসছি, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সবাই।